হ্যালো ক্লাস, তোমাদের প্রিয় চ্যানেল ইওর স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই। আজ আরও একটি প্রশ্ন উত্তরপত্র, যেটি 23 নম্বর প্রশ্ন উত্তরপত্র নিয়ে এসেছি অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার জন্য। যেমন পরীক্ষায় থাকবে ঠিক সেইভাবেই তৈরি করা হয়েছে প্রশ্ন উত্তরপত্রটি। যারা ফলো করো নিয়মিত তারা তো জানবেই যে কেমন প্রশ্ন আসে, বা বিগত বছরে বা হুগলি জেলায় যে পরীক্ষা হয়ে গেছে বা আগে যে পরীক্ষাগুলো হয়েছে কেমন প্রশ্ন হয়েছিল, কতটা সহযোগিতা পেয়েছো এখান থেকে নিশ্চয়ই জানবে। তার জন্য আগে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে তাড়াতাড়ি মুখস্থ করতে পারো বা জানতে পারো বিষয়গুলো সম্পর্কে, কারণ সময় খুব কম, সামনে পরীক্ষা এসে গেছে। প্রথমে সাধারণ জ্ঞান দেখো, তোমরা আগে বলবে যে কোনটা উত্তর হতে পারে, একটু গেস করবে। বেশিরভাগ প্রশ্নই তোমাদের জানা থাকবে, অসুবিধা হওয়ার কথা নয় যারা বা রেগুলার দেখো। জাতীয় কংগ্রেস গঠনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং, লর্ড এলগিন, লর্ড রিপন নাকি লর্ড ডাফরিন? কে হবে এখানে? উত্তর হবে অপশান ডি, লর্ড ডাফরিন। ব্যাখ্যাটা জেনে রাখো, বিষয়টা সম্পর্কে একটুখানি জেনে রাখা ভালো। 1825 সালে অ্যালান অক্টোভিয়ান হিউমের উদ্যোগে ভারতীয় জাতীয় কংগ্রেস যখন গঠিত হয়েছিল, তখন লর্ড ডাফরিন ছিলেন ভারতের ভাইসরয়। দ্বিতীয় প্রশ্ন, খুব কমন প্রশ্ন, এটি কিন্তু এসেছিল হুগলি জেলাতে। সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? ভালো করে বুঝে উত্তর দেবে। লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড রিপন, লর্ড লিটন? উত্তরটা ঠিক করে বলো কি হবে এখানে। হবে কিন্তু লর্ড ডালহৌসি। ব্যাখ্যাটা দেখে না। 1848 থেকে 1856 খ্রিস্টাব্দ অবধি ভারতে নিযুক্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল লর্ড ডালহৌসিকে এই অবৈধ নীতি প্রণয়নের জন্য দায়ী করা হয়। পরের প্রশ্ন, কোন বিদেশি পর্যটক চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন? অপশান দেখে নাও, ফাহিয়েন, ইউয়েনসাং, মেগাস্তিনিস নাকি ভাস্কো দা গামা? ভালো করে বলো কোনটি হবে এখানে। অপশান হবে মেগাস্তিনিস। কোনটি সঠিক নয়? দেখো এখানে দেওয়া আছে কিছু বিষয়, তার কবে ঘটেছিল তার সালটা দেওয়া আছে, যেটি ভুল হবে বলতে হবে কোনটি ভুল। ভারত ছাড়ো আন্দোলন 1942, সাইমন কমিশন 1527, বঙ্গভঙ্গ রোধ 1905, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা 1880। এখানে কিন্তু ভুল হলো বা সঠিক নয় কোনটি হলো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতা, ওটা 1880 নয়। কবে হবে সঠিক, কোনটা সঠিক উত্তর কিন্তু আমায় বলবে যে 1880 বদলে ওটা কী হবে, কমেন্টে আমায় জানাবে। প্রপীড়ন কি? সবকটাই যে একই লেভেলে আসবে এমনটা কিন্তু ভাববে না, একটা দুটো প্রশ্ন কিন্তু একটু অড টাইপ থাকবে, যেগুলোর জন্য একটু এগিয়ে রাখতে হবে, পড়তে হবে। তাই তোমাদের একটু সেইভাবেই প্রশ্ন তৈরি করা হয়েছে। বলো কী হবে এখানে? সামুদ্রিক ঝড়, এক প্রকার সুনামি, মারাত্মক বিধ্বংসী ঝড় নাকি সমুদ্র স্রোত? উত্তর কিন্তু এখানে মারাত্মক বিধ্বংসী ঝড়। পরের প্রশ্ন দেখো, নোবেল পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয়? 1900 সালে নাকি 1902 নাকি 1903 নাকি 1901? কোনটা হবে এখানে? হবে অপশান ডি, 1901 সালে। লন্ডন শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
এটা কিন্তু কমন প্রশ্ন। কোনটি হবে এখানে অপশান, বলো ভালো করে, সকলেরই প্রায় জানা এটা। এটা হবে অপশান, হ্যাঁ অপশান বি, টেমস। পরে ম্যাকমোহন লাইন কোন দুই দেশের সীমান্ত? ভারত বাংলাদেশ, ভারত পাকিস্তান, ভারত আফগানিস্তান, এই ভারত চীন। কোনটি হবে? হবে এখানে অপশান ডি, ভারত চীন। পৃথিবীর সবচেয়ে বড় রেলওয়ে প্ল্যাটফর্ম কোন দেশে অবস্থিত? রেলওয়ে প্ল্যাটফর্ম, চীন, আমেরিকা, ইংল্যান্ড, ভারত। কি ভাবছো যে অন্য কোনো? না, এটি অবশ্যই ভারত, অন্য কোনো দেশ না। অপশান ডি। গ্রিনিচ মান মন্দির কোন দেশে অবস্থিত? লন্ডন, কানাডা, জার্মানি, জাপান। অবশ্যই অপশান এ, লন্ডন। বাংলায় ৭৬-এর মন্বন্তরের সময় কোন ইংরেজ ভারত শাসক ছিলেন? লর্ড ক্লাইভ, লর্ড কাটিয়ার, লর্ড কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংস। কোনটি হবে এর মধ্যে, বলো আমাকে ভালো করে। হবে অপশান বি, লর্ড কাটিয়ার। বিশ্ব আবহাওয়ার সংস্থা কোথায় অবস্থিত? বিশ্ব সংস্থা লুসান, প্যারিস, জুরিক, জেনেভা। কোথায় হবে এটা? হবে অপশান এ, লুসান। মায়ানমারের পার্লামেন্টের নাম কি? ভালো করে বলবে এটা। আগেই বলেছি একটু অড টাইপ প্রশ্ন করে রাখা ভালো, কারণ যারা নিয়মিত ফলো করো তারা নিশ্চয়ই সেই বিষয় সম্পর্কে জানবে, যেগুলো বারবার বলে দেওয়া হয়, কিন্তু একটু অন্যরকম করে রাখলে সুবিধা হয়, আর কিছু না। এখানে কিন্তু উত্তর অপশান ডি, পাতুই হুক্কাতা। পাইতু হুক্কাতা উত্তর হলো এখানে। এরকম নাম খটোমটো, তা হলেও তোমাদের জেনে রাখতে হবে পার্লামেন্ট শুধু মায়ানমারের নয়, আরও অন্য আমি পরের প্রশ্নে দেব, সেগুলো করে রাখবে। ভারতের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট কোনটি? কোনটি হবে এখানে? সব নামগুলো তোমাদের জানা, তিনটে যে নাম দেওয়া আছে। অবশ্যই ভারতের প্রথম কমিউনিকেশন এখানে কিন্তু অ্যাপল, অপশান বি। বিহারীনাথ পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? বিহারীনাথ নিশ্চয়ই নাম শুনেছ, শুশুনিয়া, অযোধ্যা, বিহারীনাথ। কোথায় হবে এটা? অবশ্যই অপশান এ, বাঁকুড়া জেলায়। তোরসা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? বলো কোথা থেকে হয়েছে? অনেকগুলো উপত্যকার নাম দেওয়া আছে, শেষে একটি পর্বতের নাম দেওয়া আছে। এখানে অবশ্যই তোরসা হয়েছে চুম্বি উপত্যকা থেকে, অপশান এ। পূর্বঘাট পর্বত কোন প্রকার পর্বত? দেখো পর্বতের নাম দেওয়া আছে স্তূপ পর্বত, খয়াত পর্বত, আগ্নেয় পর্বত, ভঙ্গিল, প্রাচীন ভঙ্গিল পর্বত। পূর্বঘাট পর্বত, পূর্বঘাট, পশ্চিমঘাট নিশ্চয়ই তোমার নাম শুনেছ। এখানে পূর্বঘাটটা হচ্ছে অবশ্যই অপশান বি, ক্ষয়জাত পর্বত। আশীবান গ্রন্থের রচয়িতা কে? আশীবান গ্রন্থ লিখেছেন, হ্যাঁ, আমির খসরু। পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন? পল্লব বংশের শেষ রাজা কিন্তু অবশ্যই ছিল অপশান বি, অপরাজিত বর্মন। সবচেয়ে হালকা ধাতু কোনটি? ভেবে বলো কোনটি হবে এর মধ্যে? হালকা ধাতু বলা হয়েছে, কিন্তু হালকা ধাতু অবশ্যই অপশান এ, লিথিয়াম। 20টি প্রশ্ন হলো সাধারণ জ্ঞান থেকে। এবার আছে পুষ্টি ও জনস্বাস্থ্য থেকে প্রশ্ন। দেখো, যে উৎসেচক পাকস্থলী থেকে খরিত হয় সেটি হলো কি?
পাকস্থলী থেকে ক্ষরিত হয় কোনটি এখানের মধ্যে? হয় কিন্তু অপশান বি, পেপসিন। প্রোটিনের একক হলো, প্রোটিনের একক কি? এগুলো কিন্তু আগে যে প্রশ্নপত্র প্রথম দিকে দেওয়া হয়েছিল সেখানে কিন্তু আছে, এগুলো রিপিটেড প্রশ্ন। যারা দেখেছো আগে তারা নিশ্চয়ই জানবে, কারণ বারবার করতে করতে তোমাদের মধ্যে অভিজ্ঞতা এসে যাবে। কারণ কথাতেই আছে, প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট ম্যান। তাই প্র্যাকটিস করে যাও। এখানে প্রোটিনের একক কোনটা হলো? হবে অপশান বি, অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন বাঁচোয়া খাদ্য বলে কোনটিকে এর মধ্যে? ভিটামিন মানটা ভুলে গেছে প্রথমে, যাই হোক তোমরা নিশ্চয়ই জানো বিষয়টা। তো এখানে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয় এখানের মধ্যে অপশান বিকে, কার্বোহাইড্রেট। মল্টোজ এক প্রকার, আমি আর ডিটেলে যাচ্ছি না ব্যাখ্যাতে, কারণ এগুলো লেন্দি হয়ে যায় ভিডিওটি। পুরো সেটটাই তো দেওয়ার চেষ্টা করেছি, তাই শুধু উত্তর বলে যাচ্ছি এখন। যদি কারো কিছু কোয়ারিজ থাকে আমাকে নিশ্চয়ই জানাবে। মল্টোজ এক প্রকার কি? কোনটি হবে এখানে? অপশান ডি, ডাইস্যাকারাইড। নিম্নলিখিত কোনটি শর্করা জাতীয় খাদ্যে থাকে না? এই নাটা ভালো করে দেখবে কিন্তু পরীক্ষায়। থাকে না কোনটি হবে এখানে? নাইট্রোজেন, অপশান ডি। প্রাণীদেহে শর্করা জাতীয় খাদ্যের সঞ্চিত রূপ হলো কোনটি এর মধ্যে হবে? সঞ্চিত রূপ হচ্ছে অপশান বি, গ্লাইকোজেন। শর্করা জাতীয় খাদ্য পরিপাকের পর শোষিত হয় কি রূপে? শর্করা জাতীয় খাদ্য পরিপাকের পর শোষিত হয় অবশ্যই অপশান ডি, গ্লুকোজ রূপে। পার্নিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিনের বি এর ভাগগুলো দেওয়া হয়েছে, এর মধ্যে যে কোনো একটি ভাগ হবে, কোনটি হবে? অপশান সি, ভিটামিন বি12। মানবদেহের পৌষ্টিকতন্ত্রের কোন অংশ থেকে শর্করা জাতীয় খাদ্য পরিপাকের জন্য প্রয়োজনীয় উৎসেচক খরিত হয় না? খরিত কিন্তু হয় না, এর মধ্যে হলো অপশান হবে অপশান সি, পাকস্থলী। এটা বলা উচিত সকলে। দেখো, একজন স্বাভাবিক সুস্থ কর্মক্ষম ব্যক্তির দৈনিক গড় শক্তির প্রয়োজন হয় প্রায় কত? প্রয়োজন হয় 2500 কিলো ক্যালোরি, অপশান বি উত্তর। পরিপাকৃত খাদ্যবস্তু শোষণের প্রধান অঙ্গটি হলো, এখানে কোনটি হবে? ভালো করে প্রশ্ন পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করো সব সময়। আর নাটা দেখে নেবে পেছনে আছে কি না, ভুল হয়ে যেতে পারে। যেখানে উত্তর হবে কি? অপশান এ, ভিলাই। একটি মৃতজীবী উদ্ভিদের উদাহরণ হলো কি? কোনটা? মৃতজীবী বলা হয়েছে কিন্তু, হলো কোনটা হবে? অপশান সি, অ্যাগারিকাস। 1 গ্রাম প্রোটিন জারণের তাপ শক্তি উৎপন্ন হয় কত কিলো ক্যালোরি? 1 গ্রাম প্রোটিনে তাপ শক্তি হয় কত? অপশান বি, 4.1 কিলো ক্যালোরি। একটি পূর্ণ মৃতজীবী উদ্ভিদ হলো, পূর্ণ মৃতজীবী উদ্ভিদ কোনটি হবে এখানে? অপশান ডি, পেনিসিলিয়াম। নিম্নলিখিত কোন ভিটামিনটি যকৃতে সংশ্লেষিত হয়? যকৃতে হয় কিন্তু অপশান, সবসময় কিন্তু মনে রাখবে এটা কথা কি বলা হচ্ছে সেই বিষয়টার উপর নির্ভর করছে। এখানে হবে অপশান এ, ভিটামিন এ। এবার শুরু করছি ইংরাজি প্রশ্ন প্যাটার্ন। তোমরা কিন্তু এখান থেকে জানতে পারছো কেমন প্রশ্ন প্যাটার্ন থাকবে, এরকমই।
চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিমস, সমার্থক শব্দ বলতে হবে এর মধ্যে কোনটি। কিন, প্রথমে জানতে হবে কিন মানে কি। সূক্ষ্ম বা ধারালো, কিন মানে এখানে ব্লান্ট মানে ভোতা, ডাল মানে বাজে, সর মানে দুঃখ, শার্প মানে ধারালো বা সূক্ষ্ম। তাহলে কিন থেকে হলো কি শার্প, অপশান ডি উত্তর। হচ্ছে স্লেন্ডার। স্লেন্ডার মানে কি, এখানে হচ্ছে অপব্যবহার করা। প্রেজ মানে প্রশংসা করা, গ্লোরিফাই মানে প্রশংসা করাই, ডিফেম মানে হচ্ছে অপব্যবহার করা। এখানে ক্যান্সেল মানে বাদ, তাহলে অপব্যবহার কোনটা হচ্ছে স্লেন্ডার, আর হচ্ছে অপশান সি ডিফেম, ওটা আমার উত্তর। এবার হচ্ছে কি চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিমস, বিপরীত শব্দ বের করতে বলছে। জলি, জলি মানে হচ্ছে প্রাণবন্ত, আনন্দ, ম্যারি মানে তাই আনন্দ, লাইভলি মানে তোর মনে, ডিলাইট মানে আনন্দ, স্যাড মানে দুঃখ। জলি থেকে হলো কি স্যাড, তাহলে অপশান ডি উত্তর। ইমিটেট মানে হচ্ছে নকল করা, কপি মানে তাই, রিপ্লিকা মানেও নকল করা, অরিজিনাল মানে সঠিক, নকল থেকে আসছে সঠিক, তাই উত্তর বেরিয়ে গেল এখান থেকে, পরেরটা যেতে হবে না, তাহলে অপশান সি উত্তর অরিজিনাল। তারপর কি আছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশন বোঝাতে হবে। কি আছে আই অ্যাম ইন সার্চ দ্যাটস এ জব, সরি দেখো টু অফ ইন উইথ বলেছে আই অ্যাম ইন সার্চ, যখনই দেওয়া আছে ইন সার্চ সেখানে হবে কিন্তু অপশান বি অফ। আই অ্যাম সার্চিং হলে কিন্তু অন্য হয়ে যেত, তাই এখানে বলা হচ্ছে আই অ্যাম ইন সার্চ অফ এ জব। তারপর দেখো ব্রুস ডিড নট ফেয়ারওয়েল ড্যাশ হিজ এক্সামিনেশন, তারপর কী হবে এখানে উত্তর ইন অ্যাড টু অফ, ব্রুস ডিড নট ফেয়ারওয়েল ইন হিজ, সঠিক উত্তরটা হবে ইন, অপশান এ। তারপর হচ্ছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস, আর্টিকেল ঠিক করতে হবে এখানে। কী বলেছে প্রথমেই জাস্ট দিয়ে দিয়েছে ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল, কুকুর, কুকুর এখানে কুকুর সম্প্রদায়কে বোঝানো হচ্ছে, তখন সম্প্রদায়কে বোঝানো হলে সেখানে হয় কি হয় এ বসে, অপশান এ এখানে উত্তর। এই বিষয় নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, আর্টিকেল কখন এ বসবে, কখন অ্যান, কখন দা। যদি ভিডিওটা দেখে নাও আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে, তাহলে আর্টিকেল নিয়ে কোনো তোমাদের সমস্যা হবে না আশা করছি আমি, কখন কী হয় ডিটেইলে বলে দেওয়া আছে। তারপর দেখো দ্য ফেমাস পোয়েম ও টু এ নাইটিঙ্গেল ইজ রিটেন বাই ড্যাশ রোমান্টিক পোয়েট জন কিটস, লিখেছে যে কী লিখেছে বলছে রোমান্টিক পোয়েট জন কিটস। যদি রোমান্টিক পোয়েট কথাটাই না থাকতো, নাম থাকতো, তাহলে কিন্তু অন্য হতো, তো এখানে রোমান্টিক বলে দিয়েছে বলে এখানে হবে দা, নির্দিষ্ট করে বলে দেওয়া হচ্ছে কি রোমান্টিক খুবই লিখেছেন এটা ও টু নাইটিঙ্গেল। তারপর হচ্ছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্বটা ঠিক করতে হবে, বাকি তোমাদের সেন্টেন্স না পড়লেও চলবে, যেটি দাগ দেওয়া আছে শুধুমাত্র সেই ওয়ার্ডটি জানলেই হয়ে যাবে। এখানে আছে এস্টাবলিশড, আর অবশ্যই মনে রাখতে হবে ফ্রেজাল ভার্বের সময় যে ওয়ার্ডটি আছে সেই ওয়ার্ডটির যে ফর্মে আছে ভার্বের সেই ফর্মে কিন্তু থাকবে ফ্রেজাল ভার্বটি। এস্টাবলিশড আছে এখানে, এস্টাবলিশড কী হবে সেট টু, সেট অফ, সেট আপ, সেট ফর, পাস্ট টেন্স, কারণ সেট থেকে চেঞ্জ হয় না, সেট সেট সেট, তাই এখানে অসুবিধা নেই।
উত্তর হবে সেট আপ থেকে কী হবে? অপশান সি, এই সেট আপ হবে স্টেপস থেকে সেট আপ, অপশান সি উত্তর এখানে। দ্য গভর্নমেন্ট আন্ডারটুক দ্য সিক মিলস, আন্ডারটুক, তাহলে আন্ডারটুক বলেছে, এখানে কিন্তু পাস্ট টেন্স আছে, অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে কোন ওয়ার্ডটি পাস্ট টেন্সে আছে। ভার্বটা দেখো ভালো করে, এর মধ্যে আছে কোনটি? টুক ওভার, অবশ্যই টুক ওভারটাই উত্তর এখানে কোনটি? তো হচ্ছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, ট্রান্সলেশন দেওয়া আছে। দেখো অপশানগুলো এমনই থাকবে, কিন্তু মনে হবে এটা ঠিক, কিন্তু তোমরা যদি বুঝতে পেরে যাও যে কোনটার জন্য হচ্ছে বা ভার্বটা জেনে যাও, তাহলে আর অসুবিধা হওয়ার কথা নয়। দেখো আমরা আমাদের বই পড়ছিলাম বা পড়িতেছিলাম, যেটা অতীতকালে ঘটছিল। কারণ অতীতকালে ঘটছিল মানে কী হচ্ছে? অতীতের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সেই টেন্সটা নিয়মটা বলে দিই, তাহলে তোমরা উত্তর খুঁজে পেয়ে যাবে এখান থেকে। নিয়ম কি? সাবজেক্ট ওয়াজ বা ওয়ার, মেন ভার্ব আইএনজি অবজেক্ট। তা আমার টেন্স সম্পর্কেও 3টি ক্লাস দেওয়া আছে, পাস্ট প্রেজেন্ট ফিউচার ডিটেলে বলে দেওয়া আছে, সেগুলো ফলো করবে। আমি তার লিঙ্কও দিয়ে দিয়েছি ডিসক্রিপশন বক্সে, ফলো করে দেখে নেবে একবার। আশা করছি এই সম্পর্কে কোনো কিছুই আটকাবে না তোমাদের। তো যেটা বললাম ভালো করে ফলো করো। কোথায় আছে কি বলেছি? যে সাবজেক্ট ওয়াজ বা ওয়ার, মেন ভার্ব আইএনজি অবজেক্ট। আমরা, তাহলে আমরা আছে কোথায়? মানে আছে উই, তাহলে অপশান সি আর অপশান ডি এতে আছে। এবার কি বলেছি? ওয়াজ বা ওয়ার, উইয়ের সঙ্গে কিন্তু ওয়ার হয়, ওয়াজ না, তাহলে অপশান সি উত্তর হয়ে গেল। দেখো উই আর রিডিং আওয়ার বুক হয়ে গেল। দ্বিতীয়টা দেখো, ছেলেরা নদীতে সাঁতার কাটছে মানে কাটছে, মানে এখন বর্তমান, তাহলে কি বলবো? ঠিক একই। বাক্সটা ছিল কি? ওয়াজার, এখানে হলো অ্যামিজার। তাহলে সাবজেক্ট অ্যামিজার, মেন ভার্ব আইএনজি অবজেক্ট। তাহলে ছেলেরা, তা বয়েজ সকলের আছে। এরা কি বলেছি? অ্যামিজার, তাহলে অ্যামিজার এর মধ্যে কোনটিতে আছে? অপশান বি, তাহলে অপশান বি এখানে উত্তর বেরিয়ে গেল। এইভাবে কিন্তু তোমরা ফলো করবে, খুব তাড়াতাড়ি টিক্স দেখে দেখে বলে তাড়াতাড়ি উত্তরটা বেরিয়ে যায়। ছেলেটি একটি প্রশ্ন জিজ্ঞাসা করছে মানে করিতেছে, তাহলে এটাও সেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাই ছেলেটি, তা দা বয় হবে এখানে, তা দা বয়েস কী বলেছি? অ্যামিজার, তাহলে কী আছে দা বয়ের পর? অ্যামিজার। ইজ আছে দা বয়ের পর ইজ, অপশান ডি উত্তর বেরিয়ে গেল। আমার বাবা প্রত্যহ আনন্দবাজার পত্রিকা পড়েন, প্রত্যহ পড়েন, সিম্পল প্রেজেন্ট। তো মাই ফাদার প্রথমে আছে, ভার্বের সঙ্গে এস বাই এস লাগবে, ঠিক আছে। অপশান বিতে আছে এস বাই এস, এস আছে, দেখালে অপশান বি উত্তর। সবাই ট্রিক্স ফলো করার চেষ্টা করবে, খুব সহজে উত্তর হবে, নাহলে নয় দেরি হয়ে যাবে। আর ডিটেলে জানার জন্য তো আমার ক্লাস দেওয়া আছে, দেখে নেবে। গতকাল ছাত্ররা চিড়িয়াখানায় গিয়েছিল, এটা হচ্ছে গিয়েছিল মানে সিম্পল পাস্ট, তাহলে হচ্ছে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম অবজেক্ট। তো গতকালটাকে বসিয়ে দেওয়া হচ্ছে ইয়েস্টারডে। তো সাবজেক্ট বা পাস্ট টেন্স কোথায় আছে ভালো করে ফলো করতো। সাবজেক্ট দ্য স্টুডেন্টস, পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্স বলেছি সে ওয়েন্ট, বসে গেল মেন ভার্ব পাস্ট টেন্স টু দ্য জু, তাহলে অপশান এ উত্তর বেরিয়ে গেল এখানে। তুমি কি বইখানা পড়ে শেষ করেছো? তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, ভালো করে ফলো করো। এবার কোন টেন্স তোমায় বুঝতে হবে, এটা হচ্ছে অবশ্যই পড়ে শেষ করেছো, করিয়াছো, কিন্তু প্রেজেন্টে আছে, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, ভালো ফলো করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, শেষ করেছো বা করিয়াছো, তাহলে এখানে হচ্ছে হ্যাভটা পরে হলে জিজ্ঞাসাটা থাকতো না, জিজ্ঞাসা আছে বলে হ্যাভ তাহলে আগে হবে। ইউ এর সঙ্গে হ্যাভ হয়, তাহলে
প্রত্যেকটা অপশান বাচ্চা লেখা দেখা ভালো করে, হ্যাজ, ওয়ার, উইল বাচ্চা লেখা তাহলে পরেরগুলোতে অপশান এ। তাহলে হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক? সে কেবল ঘুমাইতো, আর কিছুই করতো না। দেখো ভালো করে, সে কিছুই করতো না আর ঘুমাইতো। কোথায় আছে? এবার সে সবসময় ঘুমোতো। হি ডিড নাথিং বাট স্লিপ, অলওয়েজ হি স্লিপস অলওয়েজ। তাহলে এখানে হি ডিড নাথিং বাট স্লিপ, অপশান বি উত্তর। সে আমার কাছ থেকে বিদায় নিল, বিদায় নিল বা চলে গেছে বিদায় নিয়ে। তাহলে এখানে অবশ্যই এটা পাস্ট সিম্পল পাস্ট আছে, পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম। এখানে কী আছে দেখো ভালো করে, সাবজেক্ট সাবজেক্ট হি, পাস্ট ফর্ম টুক লিভ, টুক লিভ তো হয় না, তাহলে টুক লিভ হয়, হি টুক লিভ অফ মি, অপশান সি উত্তর। সে 2:30টার গাড়িতে গিয়েছিল, এটাও সিম্পল পাস্ট। তাহলে কোনটা উত্তর আমাকে ভেবে বলবে, অপশান কমেন্টে জানাবে আমাকে অবশ্যই। এটা দিয়ে দিলাম ওখানে, যদি উত্তরটা তোমরা দেখে ফেললে তাও মাথা খাটিয়ে করবে, কিন্তু প্র্যাকটিস করো। যেগুলো পারবে না আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে, যে নিজে নিজে প্র্যাকটিস করবে, নিজেই বাংলা ওয়ার্ড, বাংলাতে সবাই বাঙালি, আমরা বাংলা সেন্টেন্স করবো, সেটাকে ইংলিশে ট্রান্সলেট করবো। ট্রান্সলেট করতে গিয়ে যদি কিছু মনে হয় যে এটা পারছি না, আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি এখান থেকে কীভাবে বাড়ি যাব, তাই কেমন করে, কীভাবে আমার কেমন করে, তাহলে হাউ থাকবে অবশ্যই। তাহলে আমি, তাহলে অবশ্যই এখানে বাড়ি যাব এখন বলা হচ্ছে কথা, তাহলে হাউ ডু আমি, তাই মিলছে তো কথাটা মিলল। প্রথম তিনটে দিয়ে আছে হাউ ডু আই। এবার প্রেজেন্ট টেন্সে আসতে হবে, বাড়ি যাব, তাহলে হাউ ডু আই গেট টু দ্য হাউস ফ্রম হেয়ার, এখান থেকে। তাহলে কেন হাউ ডু আই গো টু দ্য হাউস, এখান থেকে কিন্তু এখানে নেই, তাহলে উত্তর হবে অপশান বি। এবার যাই অঙ্কে, কী বলছে অঙ্ক দেখো ভালো করে। আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করব, তোমরা কিন্তু একটু আস্তে আস্তে দেখে বুঝে নেবে। 121 মিটার দৈর্ঘ্য একটি রাস্তায় প্রথম থেকে শেষ পর্যন্ত 11টি বা 11 মিটার ব্যবধানে কটি লাইট পোস্ট পড়ে যাবে? তাই বলা হলো 121 মিটার দীর্ঘ রাস্তা, 11 মিটার ব্যবধান। সরি দেখো একটু কাশি করেছে তোমাদের জন্য। তো অঙ্কটা বারবার করা হয়েছে, প্র্যাকটিস কেন এরকম অঙ্ক আসে বলে কম্পিটিটিভ এক্সামে। তো বলে পোস্টের সংখ্যা হবে কি, যেটা বলে দিয়েছে দূরত্ব, আর এখানে হচ্ছে ব্যবধান হচ্ছে 11টি, তাহলে শেষে একটি পুঁততে হবে, তবে তো পোস্ট কারেকশানটা করা যাবে। তাহলে মোট হবে কটি, 12টি হয়, একটু বুঝিয়ে করবে। 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 6 দ্বারা বিভাজ্য? 4 অঙ্কের সংখ্যা দেওয়া আছে, এটা মধ্যে কোনটি হবে বলেছে 1000। এবার দেখো 1000কে ভাগ করা হয়েছে, তো ক্ষুদ্রতম কত হবে এখানে 1000 প্লাস 4 অঙ্ক বলা হয়েছে, 6 বিয়োগ 4, তা দেখো 1002, এখানে উত্তর। একটি মহিষ 7,700 টাকায় বিক্রি করায় 3,000 টাকা লোকসান হলো। এটা মুখোমুখি প্রশ্নটা হয়ে যাওয়ার মতো। মহিষটির কেনা দাম কত ছিল? একটি মহিষ কিনেছে 7,700 টাকা, 700 টাকা বিক্রি করেছে, আর তার লোকসান হয়ে গেছে কত টাকা, 300 টাকা লোকসান হয়ে গেছে। তাই কেনার দাম কত, লোকসান যেটা হয়েছে সেটা যোগ করি, তার কেনার দাম বেড়ে যাবে, সোজা মুখোমুখি হিসাব হয়ে যাবে। দেখো 60 জন লোকের গড় আয় 1,690 টাকা, উহাদের মধ্যে একজনের আয় 1,000 টাকা বাড়লে ওদের বর্তমান গড় আয় কত? তাহলে ওদের বর্তমান মোট আয় কত হচ্ছে, তাহলে যেটা বলা হয়েছে 1,690 × 60 যুক্ত 1,000 টাকা, যে টাকাটা বেরোচ্ছে সেটাই উত্তর। না, তাদের আয়ের গড় কত হচ্ছে, তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে, কারণ এখানে বলে দেওয়া হয়েছে 60 জন লোক। বাতাসে 4 ভাগ নাইট্রোজেন ও 20 ভাগ অক্সিজেন আছে। সমপরিমাণ নাইট্রোজেন ও অক্সিজেন অনুপাতের ওজন অনুপাত 7:8 হলে বাতাসে নাইট্রোজেন ও অক্সিজেনের ওজনের অনুপাত কত হবে?
দেখো অনুপাত বের করতে হচ্ছে কেমন করে। 4 ভাগ নাইট্রোজেন ও 20 ভাগ অক্সিজেন অনুপাত কত বলেছে? 7:4:8:4, যেটা বলে দেওয়া আছে সেটাই লিখলাম এখানে। কত বেরোচ্ছে এখানে? যেটা বেরোচ্ছে সেটাই উত্তর এখানে কিন্তু। তবে দেখো কি সংখ্যা দেওয়া আছে, একক ঘরের অঙ্ক কত এখানে একক ঘর। তাহলে প্রথম দুটো নেওয়া যাক, 312 আর 219। এবার ঘরের অঙ্ক দেখো ভালো করে, 2 আর 9 গুণ করে কত হচ্ছে, কত গুণ 18, তাহলে একক ঘরের অঙ্ক হচ্ছে 8। এবার যার দুটো যে বাকি আছে 517 আর 613, একক হচ্ছে 7 আর 3, 3 সাথে কত হচ্ছে 21, তাহলে 21 হচ্ছে 1 একক ঘরের অঙ্ক। তাহলে একক ঘরের অঙ্ক কত হচ্ছে, আগে বেড়েছিল 8 এখন 1, তাহলে ঘরের অঙ্ক হবে 8, 8 পরের অঙ্ক, 3 বন্ধুর অংশীদারি ব্যবসার লাভ্যাংশ থেকে এ ও বি পায় মোট 610 টাকা, সি পায় এ ও বি এর সমষ্টির অপেক্ষা 303 টাকা কম এবং বি পায় সি অপেক্ষা 80 টাকা বেশি। তাহলে এ লাভ্যাংশ কত টাকা পায়? তাহলে সি লাভ্যাংশ পায় কত বলেছে, 610 টাকা থেকে বির সমষ্টি থেকে কম, আর 303 টাকা কম, তাহলে হচ্ছে 307 টাকা। তাহলে বিয়ের লাভ্যাংশ ওর থেকে 80 টাকা বেশি, তাহলে 388 টাকা। আর এর লাভ্যাংশ কত, যেটা বলে দেওয়া ছিল 610 টাকা থেকে, এখন যেটা বিয়ের বেরোলো সেটাই হচ্ছে উত্তর, 223 টাকা। 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে 12, 18 এবং 27 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 10, 16 এবং 25 ভাগশেষ থাকবে? তাহলে 12, 18 এবং 27 লসাগু বের করতে হবে 108। বলেছে ভাগশেষ কত বলেছে, 10, 16, 25, এবং সেইগুলো লেখা হয়েছে 10, 16, 25 সংখ্যাগুলো থেকে হচ্ছে 2। এবার হচ্ছে 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টে নয়। 4টে নয়কে 108 দ্বারা 92 ভাগ করা যায়, তাহলে কত হচ্ছে এখানে দেখো বের হচ্ছে 9934, ওটাই উত্তর। দুটি সংখ্যার গসাগু 29 এবং তাদের লসাগু 1827। একটি সংখ্যা 203 হলে অপর সংখ্যাটি কত? তাহলে অপর সংখ্যা ধরে নিতে হবে। তাহলে এক্স সমান কত বলে দিয়েছে, 29 ইন্টু 1827 বাই 203, বেড়ে যাবে উত্তর 261। 3600 এর 5000 50%, এর 40%, এর 30%, এর 20% কত? তাহলে 3600 এর 50, এর 40, এর 30 এবং 20 যেগুলো বলা হয়েছে পার্সেন্টের জন্য 100/100 করা হয়েছে এখানে, হিসেব মতো 3600। সেটা ভাঙা হয়েছে দেখো ভালো করে, অঙ্কটা এখানটা দেখে নেবে একটুখানি ভালো করে, তাহলেই বুঝতে পারবে। চিনির দাম 25% বেড়েছে, যদি একটি পরিবার চিনির খরচ অপরিবর্তিত রাখতে চায় তাহলে পরিবারকে চিনির ব্যবহার কমাতে হবে কত? চিনির দাম বৃদ্ধি পেয়েছে কত, 25%। তাহলে ব্যয় সমান মূল্য গুণিত পরিমাণ, যেটা সূত্র। তাহলে মনে করতে হবে চিনির খরচ ছিল কি 100 টাকা, তার দাম বেড়েছে 25%, তাহলে কত দাম হলো 125 টাকা। তাহলে অপরিবর্তিত রাখতে গেলে 125 থেকে 25 বিয়োগ করতে হবে, তাহলে 100। তাহলে হ্রাস পায় কত, 25/125 গুণিত 100, 20%। একজন ইঞ্জিনিয়ারিং ছাত্রকে পাস করতে 15% নম্বর পেতে হবে, সে 55 নম্বর পায় এবং 20 নম্বরে ফেল করে, তার সর্বোচ্চ নম্বর খুঁজুন। তাহলে কি হচ্ছে পাসিং মার্ক কত, 15%। পাসিং মার্কস কত পেয়েছে, 55 যুক্ত এখানে 20, ফেল করেছে, তাহলে কত হতো 75। তারপর সর্বোচ্চ মার্কস কত, 75/15 ইন্টু 5 100, তাহলে হচ্ছে 500। শিক্ষার্থী সর্বোচ্চ নম্বর 500। এই অঙ্কটা 2 রিপিট হয়ে গেছে, এটা বাদ দিলাম। প্রতি টাকায় প্রতি মাসে 5 পয়সা সুদ হলে 400 টাকা 6 মাসের সরল সুদের পরিমাণ কত হবে? তাহলে 6 মাসের সুদ ওখানে বলছে কত, 5 পয়সা, তোমার 30 পয়সা, তাহলে মোট সুদ কত, 400 গুণিত 30/100। একটি পরীক্ষায় অনিতা 31% নম্বর পেয়েছে এবং 16 নম্বরে ফেল করেছে। সুনিতা 40% নম্বর পেয়েছে এবং পাস করার জন্য প্রয়োজনীয় 56 নম্বর বেশি পেয়েছে।
পাস করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম নম্বরগুলি খুঁজুন। তাহলে সর্বোচ্চ মার্কস পড়া হলো 100%, তাহলে 40 আর এখানে কত হয়েছে, ওখানে পেয়েছে 31%। 40% 31% হচ্ছে সমান 16 যুক্ত 56, যেটা বলা হয়েছে। এবার সেটা করা হয়েছে কত, 1% সমান 400, তাহলে 100% সমান 8, 1% সমান 8 হলে 100% সমান 800, তাহলে পাসিং মার্কস 800 গুণিত 31/100 যুক্ত 16, 264। একটি জিনিসের উৎপাদক মূল্যকে 3 ভাগে ভাগ করা হয় শ্রম, উপকরণ ও বিধি খাতে খরচ ও তাদের অনুপাত 4:3:1। উপকরণের জন্য 75 টাকা খরচ হলে উৎপাদন মূল্য কত টাকা হবে? তার শ্রম, উপকরণ ও বিধি খাতে খরচ হচ্ছে কত বলেছে, 4-3-1, তাই 4x 3x x টাকা, তাহলে 3x সমান 75 টাকা, তাহলে x এর মান হচ্ছে 25 টাকা। তাহলে মোট জিনিসের উৎপাদন মূল্য কত হবে এটা বলা হয়েছে, তাহলে 8 × 25 x এর মান বের করা হলো, তাই 200 টাকা। একটি নির্বাচন প্রার্থী ছিল মাত্র 2 জন। প্রদত্ত প্রার্থীর মোট ভোটের 48% ভোট পেয়েছে। তার প্রতিপক্ষ 6000 ভোট বেশি পেয়েছে এবং 3% ভোটে ব্যবধানে জয়ী হয়েছে। অবৈধ ভোটের সংখ্যা কত ছিল? তাহলে হেরে যাওয়া প্রার্থী ভোট সমান মোট ভোটের 48%। প্রতিপক্ষ 6000 বেশি ভোট পেয়েছে, তাহলে 3% ভোটের ব্যবধান জিতেছে। তা ধরা যাবে 100%, আর 3% সমান হচ্ছে 6000। হেরে যাওয়া প্রার্থী ভোট পেয়েছে 48%, তাহলে বিজয়ী প্রার্থী কত পেয়েছে, 48 যুক্ত 3, তাহলে 51%। তাহলে অবৈধ ভোট করা হচ্ছে এখানে 100 থেকে 48% বিয়োগ 51% সমান কত হচ্ছে, ওখানে 1%, তাহলে 3% সমান হচ্ছে 6000, তাহলে 1% সমান হচ্ছে 6000/3। একটি সংখ্যার 65% হলো 91, সংখ্যাটির মান কত? একটি সংখ্যার 65% হলো 91, তাহলে ব্যবহৃত ধারণা কত, ভালো করে দেখো সূত্রটা, a% অফ b সমান c, তারপর হচ্ছে কি c ইন্টু 100/a সমান হচ্ছে b। তাহলে কি গণনা করা যাচ্ছে এখানে, কি একটি সংখ্যা 65 হলে 91, তার সংখ্যাটা হচ্ছে কত, 91 গুণিত 100/65। একটি নির্দিষ্ট স্কুলে গণিতে সর্বাধিক নম্বর ছিল 300। রমন 72% নম্বর পেয়েছে, তার আসল নম্বরগুলি, তার গণিত সর্বোচ্চ ছিল 300, 72% পেয়েছে, তাহলে প্রদত্ত মান কী হচ্ছে, p%, তাহলে p/100 গুণিত আসল, তাহলে রমন পেয়েছে কত, 300 এর 72% হচ্ছে 72/100 গুণিত 300। দুটি সংখ্যার গসাগু 12, তাদের পার্থক্য 12। সংখ্যা দুটি কী? এখানে উত্তর ধরে করার সুবিধে, দেখো এর মধ্যে ব্যবধানটা দেখে উত্তর করতে হয়, ধরে করতে হবে। কিছু প্রশ্ন যখন থাকে, আগেও তোমাদের প্র্যাকটিস সেটে যখন দেওয়া হয়েছে, দুটি সংখ্যার গসাগু অর্থাৎ 96 আর 108, এর পার্থক্য হচ্ছে 12, তাহলে তাদের পার্থক্য 108 থেকে 96 হলে 12। শেষে থাকবে একটি রচনা, 150 শব্দে করতে হবে। দিয়েছি কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে কী জানো? কারণ একটু অডটা মানে এই ধরনের প্রশ্ন আসতে পারে, সবসময় যে আইসিডিএস সম্পর্কিত প্রশ্ন আসবে এমনটা কিন্তু মানে নয়, একটু নারী সংক্রান্ত আসতে পারে, তাই সেরকম প্রশ্ন করে রাখার দরকার। কন্যাশ্রী প্রকল্প কিন্তু আমার দেওয়া আছে, তার ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর যদি কিছু তোমাদের দরকার লাগে রচনা বা অন্য কোনো সাবজেক্ট সম্পর্কে, আমাকে নির্দ্বিধায় জানাবে, আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। আর যারা নতুন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ যখন তোমাদের কিছু নতুন ভিডিও আপলোড করব অবশ্যই তোমরা তাড়াতাড়ি দেখার চেষ্টা করবে, কারণ যত তাড়াতাড়ি তোমরা মুখস্থ করতে পারবে বা জানতে পারবে তত তাড়াতাড়ি তোমরা এগিয়ে যাবে আরও। ধন্যবাদ।